স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 20 শতকের শেষ দশকে গণতন্ত্রের নতুন ধারার সূচনা হয় আমাদের দেশে, তবে রাজনীতিতে তখনও 75 পরবর্তী চেতনার দাপট ছিল। হালে সেই ধারা অকেজো হয়ে পড়েছে। এসব নিয়ে আজকে আলোচনার নতুন রাজনীতি কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক লেখক কলামিস্ট ডক্টর আসিফ নজরুল এবং গবেষক লেখক ও সাংবাদিক ডক্টর আহসান চৌধুরী। স্বাগত আপনাদের। ডক্টর আলমগীর, বিএনপির হরতাল অবরোধে ভোট কেন্দ্র পুরানো, পুলিশে হত্যা মামলা আসামিরা বিএনপি জামাত ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, এরকম খবর আমরা সবসময় শুনছি, অনেক সময় দেখছি। এই দল বদলে বিএনপি জামাতের রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন কতটা জয়ী হচ্ছে, মানে তাদের যোগ দেওয়ার মধ্যে দিয়ে? আমার বিবেচনায় এখন পর্যন্ত খুব আশঙ্কিত সংখ্যায় বিএনপি জামাত গোষ্ঠী আওয়ামী লীগে সামিল হচ্ছে না। আওয়ামী লীগে প্রান্তিকভাবে কিছু সংখ্যক আওয়ামী লীগে বিএনপির সমর্থক সামিল হচ্ছে, তো সামিল হচ্ছে তারাই যারা সন্ত্রাসী নয়, যাদের আগের জীবন কর্মকাণ্ড ভালোভাবে আওয়ামী লীগের স্থানীয় যারা নেতা আছেন তারা পর্যালোচনা করছেন এবং যারা মনে করেন যে বিএনপি থেকে এসে তারা বিএনপির খবরগুলিতে এরকম সাক্ষ্য দিচ্ছে না। রাজশাহীর চারঘাট ভোট কেন্দ্রে হামলা পুরানো মামলার আসামি জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, জামাত ইসলামের একজন কর্মীও সরকার দলে যোগ দেন। তারপরে রাজশাহী সিটি কর্পোরেশনের একজন মানে আওয়ামী লীগেরই একজন বা পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যার নাশকতার একাধিক বিবরণ হতে পারে, কিন্তু যে কথা আমি বলেছি যে আওয়ামী লীগ কোনো সন্ত্রাসীকে, সে যে দলেরই হোক, কোনো সন্ত্রাসীকে স্বাগত জানাচ্ছে না। যদি যে কথাগুলো এসেছে এই কথাগুলো আমার মনে হয় যদি আপনারা উত্থাপন করেন তাহলে এগুলো তদন্ত করে দেখা যেতে পারে। রাইট, না এগুলো উত্থাপিত হচ্ছে পত্রপত্রিকা, আপনারা নিশ্চয়ই তদন্ত করে দেখবেন, আমরা আশা করি। আমরা আবার আপনার কাছ থেকে শুনতে চাইবো। পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের তরফ থেকে যে আওয়ামী লীগ কোনো সন্ত্রাসীকে আওয়ামী লীগে যোগদান করতে উৎসাহিত করছে না, দিচ্ছে না। সেই ক্ষেত্রে সন্ত্রাসী সংজ্ঞায়ন কি আপনারা করছেন নাকি সন্ত্রাসী কোন রকম একটা মানে সন্ত্রাসীর সংজ্ঞা সর্বজন গ্রাহ্য, সর্বজন যারা সন্ত্রাস করে তারাই সন্ত্রাসী। আচ্ছা ডক্টর আসিফ নজরুল, সম্প্রতি আপনি হরতাল অবরোধের সহিংসতায় বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের হুকুমের আসামি যে করা হচ্ছে সেটা আপনি নিন্দা করেছেন, সমালোচনা করেছেন। যদি আমি আরেকটু ইয়ে করে বলি, মানে এক্ষেত্রে দুটি প্রশ্ন আসে যে এক্ষেত্রে আপনার কাছে মনে হয় তৃণমূলের কর্মীরাই অতি উৎসাহ নিয়ে সেই ধরনের কার্যক্রম করেছেন নাকি এটি অন্য কেউ করছে? মানে আপনার থিসিসটি যদি একটু বলেন। আমার থিসিসটা হচ্ছে কে করছে আমরা জানি না। হ্যাঁ, আমার থিসিসটা হচ্ছে আপনি রাজনৈতিক সন্ত্রাস অতীতে হয়েছে, কত আন্দোলনের সময় হয়েছে, মাত্রা ভিন্ন হয়েছে এক এক সময়। আমরা অতীতে রাজনৈতিক সন্ত্রাসেও দেখেছি আপনার লগি বৈঠা নিয়ে মানুষ মারা হয়েছে, গান পাউডারে আপনার বাসের ভিতর থাকা যাত্রী মারা গেছে। কে করেছে আমি বলছি না, আমি প্রশ্নগুলো আগে আনসার করে নেই। তো অতীতেও যখন বিভিন্ন সময় রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখব তখনও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। এখন ওই সন্ত্রাসগুলোতে আমরা কখনোই হুকুমের আসামি হিসাবে যারা সেন্ট্রাল লিডারশিপ তাদেরকে মামলায় দিতে দেখি নাই। দু একটা ব্যতিক্রম থাকতে পারে, জেনারেল ট্রেন্ড এটা ছিল না। যেমন আপনি বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, তখন আপনি কিছুটা হলেও তো অ্যাডাল্ট হয়েছেন। তখন তো তখন 1996 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে যখন বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য করা হয়েছিল, ওই পর্যায়ে আপনার রাজপথে অনেক সন্ত্রাসী ঘটনা ঘটেছে। তো ওই জন্য কি আপনার প্রধান নেত্রী বা অন্য কাউকে হুকুমের আসামি করা হয়েছিল? এটা হচ্ছে আমার একটা, যে আপনি এক এক আমলে এক এক স্ট্যান্ডার্ড অফ ফেয়ারনেস জাস্টিস এস্টাবলিশ করতে পারেন না। সেকেন্ড হচ্ছে, ধরেন হুকুমের আসামি কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, প্রমাণ থাকতে পারে, কিন্তু এমন ঢালাওভাবে করা হচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে বেগম জিয়া যখন ওনার কার্যালয়ে বন্দী ছিলেন এবং যখন আপনারা সবাই রিপোর্ট করছেন যে ওনার ইন্টারনেট, ওনার টেলিফোন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, উনি টোটালি বিচ্ছিন্ন, ওই সময় সংগঠিত ঘটনাতেও ওনাকে হুকুমের আসামি করা হয়েছে। এখন আপনি যদি পরোক্ষভাবে ওনার কথাবার্তায় প্ররোচিত হয়ে কেউ এটা করেছে কিনা এই কারণে হুকুমের আসামি করা হয়, যদি ওই থিসিসে আসেন, তাহলে বাংলাদেশে আপনি এমন কোন রাজনীতিবিদকে খুঁজে পাবেন না যাদেরকে হুকুমের আসামি করা যায় না। স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি যে এইটা আমাদের দর্শকরা আপনারা যখন এখানে আসবেন তো সামাজিক গণমাধ্যমগুলিতে থাকে, সেটা একটা প্রশ্ন করে রাখছেন যে আপনি এই 96 সময়ের যে ঘটনা, সেটা কি 2013, 14, 15-তে যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে আপনি একই রকম মনে করেন কিনা, যে ধারাবাহিকভাবে পেট্রোল বোমা মারা, ঘোষণা দিয়ে সেগুলি করা, এগুলি একই রকম কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি। প্রথম, আমরা যে ধারাবাহিকভাবে পেট্রোল বোমা মারা, এটা তো প্রথমেই বলিনি, এটা কঠোর বিচার করতে হবে। জি জি, যারা
অ্যাকচুয়ালি পেট্রোল বোমা মেরেছে তাদের কঠোর বিচার করতে হবে। এখন আমরা কতগুলো জিনিস মিডিয়াতে প্রায় ধ্রুব সত্য বানিয়ে ফেলেছি। নাম্বার ওয়ান হচ্ছে, ধরেন আমরা যদি ওই সময়ের ঘটনা যদি আপনার মনে থাকে, পেট্রোল বোমা ঘটনাতে যারা গ্রেফতার হয়েছিল তাদের অধিকাংশ ছিল বিএনপি জামাতের লোক, কিন্তু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের লোক ধরা পড়েছিল, ছাত্রলীগের যুবলীগের ধরা পড়েছিল, তাদেরকে সাথে সাথে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এটা আপনার মনে আছে তো? এইটা কিছু কিছু ঘটনা এরকম ঘটেছে বটে। এবং প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছিল, প্রথম দিকে যখন আন্দোলনটা শুরু হয় 5ই জানুয়ারি, সেখানে দেখা যেত বাস যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দিয়ে পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হতো প্রথম দিকে। পরে হঠাৎ করে পেট্রোল বোমার ঘটনা দেখা গেল। এখন আপনি ধরেন, আপনি যদি ফ্রম স্ট্রিক্ট লিগ্যাল ভিউ পয়েন্ট থেকে দেখেন, আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যারা আপনার 164-এ অন্যদের কথা বলেছে, যাদের বিরুদ্ধে মানে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, আপনি তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করবেন। এটা বিচার হতেই হবে এবং এই বিচারটা ফেয়ারলি করতে হবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই ফেয়ারলি বিচার করার মতো বিচারিক সংস্কৃতি কি আমাদের দেশে আছে কিনা। বিচারিক সংস্কৃতি বলতে আর শুধু আদালত বোঝানো হয় না, বিচারের 3টা কম্পোনেন্ট থাকে। স্যার তো দীর্ঘদিন বিচারক ছিলেন, পুলিশ থাকে, পাবলিক প্রসিকিউটর থাকে, জাজ থাকে। ওই বিচারিক সংস্কৃতি আমাদের এখানে আছে কিনা। থার্ড হচ্ছে ওই বিচার করার রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কিনা। আপনি সমস্ত কিছু ভুলে যান। আপনি শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হয়, আপনি দেখবেন যখন ছাত্রদল সন্ত্রাস করে বা ছাত্রদলের কারোর বিরুদ্ধে অভিযোগ আসে, তখন পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ কি থাকে? মানববন্ধন করতে গেলে পুলিশ মারতে যায়। আর যখন ছাত্রলীগ যখন আপনার শাহজালাল ইউনিভার্সিটি ইয়ে করছে, পুলিশ মাপ চাচ্ছে। সেটা অবশ্য ছাত্রলীগের কাছে মাপ চায় না, এটা শিক্ষকদের কাছে না মাপ না না চাইছে। না, ছাত্রলীগের কাছে চেয়েছে। আমি আপনাকে একদম কনফিডেন্ট, আমি ফুটেজ দেখতেছিলাম। বলেছে, আমি ফুটেজ দেখেছি, আমি ফুটেজ আচ্ছা, দেখছি। ঠিক আছে। যদি ওখানে কাউকে গ্রেফতার করেছে ওটা বাদ দেন, কাউকে গ্রেফতার করেছে তারা মামলা করেন নাই, শিক্ষকদেরকে মামলা করার কথা বলা হয়েছিল। তাই না? ওখানে যদি আমি শিক্ষকদের উপর শারীরিকভাবে ইয়ে করি, ধাক্কা মারি ওখানে, আচ্ছা আচ্ছা আপনি ভুলে যান। এক্স্যাক্টলি এই কাজটা যদি ছাত্রদল করতো, অবশ্যই আমি এটাই আমি বলতে চাচ্ছি আমি যে মানে এক ধরনের বিচারিক সংস্কৃতিতে এক ধরনের পিক এন্ড চুজ আছে। এক্স্যাক্টলি। আর আপনি যেটা বলছেন 1996 এর সন্ত্রাস আর এই পেট্রোল বোমার সন্ত্রাস এক কিনা, এক না। এই পেট্রোল বোমার সন্ত্রাসের মাত্রা 1996 এর সন্ত্রাসের মাত্রার চেয়ে অনেক বেশি। পেট্রোল বোমার মাত্রা অনেক বেশি। জনাব আফসান চৌধুরী, আপনার কাছে আজকে জানতে চাইবো যে আজ যে প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন হয়েছে, সেইখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মওদুদ আহমেদ বলেছেন যে শিগগিরই দেশে নতুন নির্বাচন হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও কিছুদিন আগে পর্যন্ত এই কথাই বলেছেন, আজকে যদিও বলেন নাই। এটি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আজকের বাস্তবতায় নতুন নির্বাচনটি আপনি খুব শিগগিরই দেখতে পাচ্ছেন কিনা? আসলে আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। তো বাংলাদেশে তো যে কোনো কিছু হতে পারে, কিন্তু কেন আওয়ামী লীগ আরেকটা নির্বাচন করবে? আচ্ছা, একটা হিসেব দেখছিলাম যে বিএনপির কর্মীদের বিরুদ্ধে 22,000 কেস। তো 22,000 কেস থেকে তো আর কেউ ছাড়া পাচ্ছে বলে মনে হয় না। এবং যারা খুবই অসুস্থ হচ্ছেন তারা হয়তো কিছু জন্য ছাড়া পাচ্ছেন। বিএনপির 17,000 কর্মী জেলে আছে। তো আমার মনে হয় না আমি জানি না ঠিক আমাদের ইতিহাসে 17,000 রাজনৈতিক কর্মী কখনো একসাথে জেলে ছিল কিনা। তো এইরকম অবস্থায় এত সুবিধায় থাকার পরে কেন আবার নির্বাচন করবে? দ্বিতীয়ত বিএনপি এখন দল হিসেবে যে অবস্থায় আছে, তাতে বিএনপি যদি নির্বাচন করেও বিএনপি কতটা জনসমর্থন সংগ্রহ করতে পারবে? কারণ এখন যে নির্বাচন, আপনি গত কয়েক বছরে যে নির্বাচনের যে অবস্থা হয়েছে, তাতে আমার মনে হয় না বিএনপি এরকম চাপ একটা সৃষ্টি। বাংলাদেশে চাপ না দিলে কিছু হয় না। তো সেক্ষেত্রে বিএনপির চাপ দেওয়ার ক্ষমতা কোথায় আছে? বিএনপির মনে হয় না চাপ দেওয়ার ক্ষমতা আছে। অতএব আমি মনে করি না হবে। যদি আওয়ামী লীগের দয়া হয় বা আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সঙ্গে নির্বাচন করে আমি এমনিতেও জিততে পারবো, তাহলে নির্বাচন হবে, তা না বিএনপির চাপে হবে। এই কারণে ইলেকশন হতে পারে। আফসার ভাই যে কারণটা দেখালো, এখন ধরেন আওয়ামী লীগের একটা ক্রাইসিস আছে যে 5 জানুয়ারি ইলেকশনের অ্যাকসেপ্টেবিলিটি কোয়েশ্চেন আছে, পার্টিসিপেটরি না। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি এমন খারাপ অবস্থায় আছে, তাদের দলের প্রধান নেতা কেউ ইলেকশন করতে পারবে না, মামলা দিয়ে বা আইন দিয়ে তাদের আটকে রাখলাম। সেকেন্ড হচ্ছে তাদের কর্মীরা কেউ ভয়ে মাঠে নামতে পারবে না। থার্ড হচ্ছে ধরেন প্রোপাগান্ডা মেশিনারি যে আমরা এখন অনেক এগিয়ে আছি, এবং আওয়ামী লীগ যদি নিশ্চিত হয় যে এমন অবস্থা হবে যে বিএনপির মূল নেতৃত্ব যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করে, বিএনপির একটা অংশ বের হয়েছে, বিএনপিতে বারবার ভাঙনের ঘটনা ঘটেছে, বিএনপিতে বহু সুবিধাবাদী নেতা আছে, একটা অংশকে ভাঙিয়ে ইলেকশন করা যায়, তখন ইলেকশন হতে পারে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এই প্রসঙ্গে কি মনে করছেন? আমি 3টি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এক হচ্ছে যে আইন এক একজনের কাছে এক এক রকম, ছাত্রলীগের জন্য একরকম, ছাত্র দলের জন্য একরকম। ডক্টর আফসান চৌধুরী বলছিলেন যে যে কোনো সময় আসলে নির্বাচন আওয়ামী লীগ দিতে পারে যদি মনে করে যে, যেটি আসিফ ভাইও বললেন। আপনি কি মনে করতেন? দেখুন, আমি ওই দ্বিতীয় যে প্রশ্নটি উঠেছে তার উত্তর প্রথমে দিতে চাই। আমি মনে করি এখন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। বা আওয়ামী লীগ গণতান্ত্রিক দল,
এবং আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী যখন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে, বিধান আছে, তখনই নির্বাচন করবে। কোনো ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষ যদি মনে করে যে তারা অতীতে কোনো এক সময়ে গোসা করে নির্বাচনে অংশগ্রহণ করেননি, তাদের গোসা ভাঙানোর জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এমন কোনো এবং আওয়ামী লীগের মধ্যে কোনো অস্বস্তিও নেই, কোনো আসক্তিও নেই, যেটি আসিফ ভাই বলছিলেন সেরকম কোনো অস্বস্তি নাই আসলে। কোনো অস্বস্তি থাকার কোনো কারণও নাই। তার কারণ আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করেছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ছাত্র দলের জন্য এক ধরনের আইন, ছাত্র লীগের জন্য এক আমি ধরনের মনে আইন, করি 17,000 জন কারাগারে আমি আছে, মনে করি এটা ঠিক না। 22,000 জন মামলা আছে। 17,000 লোক যারা কারাতে আছে বলে বিদিত করা হচ্ছে আফসান চৌধুরীর সূত্রে, 17,000 আছে না কত আছে সেটা আমি আর সঠিক, তিনি পত্রিকায় পত্রিকায় বলছেন। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, যারা কারাগারে আছে তারা অপরাধী হিসেবে আছে, তারা কোনো বিশেষ দলের কারাগারে তো কর্মী হিসেবে অভিযুক্ত নয়। ব্যক্তি থাকে, অপরাধী থাকে না। অপরাধী হতে পারে, অভিযুক্ত হয়ে আছে। এবং আপনার 96 সালের কথা বলছেন, 96 সালে প্রত্যক্ষভাবে সেই জন আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। আমি জানি সেখানে কি ধরনের তথাকথিত নাশকতামূলক কাজ হয়েছে। কোনো নাশকতামূলক কাজ হয়নি। যদি হতো তাহলে সম্ভবত এই ঢাকা শহরে কিংবা চট্টগ্রাম শহরে খুব কম রাজনৈতিক দলই জীবিত, রাজনৈতিক কর্মী জীবিত থাকতে পারতেন। স্পেসিফিক ভাবে দুটি ঘটনার কথা বললেন, একটি হচ্ছে যে বাস পোড়ানোর ক্ষেত্রে, বাসের মধ্যে গান Gunpowder, পাউডার দিয়ে হামলার লগি ক্ষেত্রে, বৈঠা। অন্যদিকে লগি বৈঠার ক্ষেত্রে, এই দুটি কি আপনি লগি বৈঠা বা যেটি জামাত না, আমি ইসলামী বলি, আসলে খুব লগি বৈঠার কথা বলা হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীককে কেন্দ্র করে। Right. এবং ওই লগি বৈঠা নিয়ে যাওয়ার কথা যখন বলা হয়েছিল তখন কিন্তু ওই লগি বৈঠাকে দিয়ে কাউকে আঘাত করা হয়নি। যেটা বলা হয়েছে যে প্রতীক হিসেবে আপনারা এটা নিয়ে যাবেন, এবং সেই লগি বৈঠকের সমাবেশে অন্য কেউ না হলেও আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার জানা মতে কোনো ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষকে লগি বৈঠা দিয়ে আঘাত করা হয়নি। প্রতীক হিসাবে জি। একটি- বাইতুল মোকাররমের জি। দুপাশে বা তিন পাশে কতিপয় লগি বইটা নিয়ে আমাদের কর্মীরা বা আওয়ামী লীগের কর্মীরা গিয়েছিল এবং সেই বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছেন। এখন আপনার কোনো ফুটেজ মনে পড়ছে না ওখানে আঘাত করা হয়েছিল নাকি? আমার যদ্দূর মনে পড়ে যে মানে ওই সভাতে আসলে টেলিভিশনে অনেকবার দেখানো হয়েছে যে অনেকবার কয়েকজনকে- নয়, যদি দেখানো হতে পারে, কদাচিৎ দেখানো হতে পারে, কিন্তু সেই ধরনের তথাকথিত ফুটেজ যদি আপনাদের নজরে আসে, আমি মনে করি যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখনো মামলা করতে পারেন। আমাদের মনে রাখতে হবে, এবং আসিফ নজরুল সাহেব আমাকে আমার কথা সমর্থন নিশ্চয়ই করবেন, যে যদি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়, তাহলে সেই ফৌজদারি অপরাধ কিন্তু সময়ের ব্যাপ্ত পরিসরে শেষ হয়ে যায় না। মানে যে কোনো সময় সেটি করা যায়। আপনি তবে মামলা আমাদের করেন। দেশে ট্রেন্ড হচ্ছে কি, যখন মানুষ মনে করে আমি বিচার পাবো না তখন মামলা করে না। কিন্তু সেই লগি বৈঠের ঘটনার পরে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, একটা বড় সময় ছিল, সেই সময়টাতে তো নিশ্চয়ই বিচার পাওয়ার ব্যাপারটা যখন তখন মানুষ- পর্যন্ত আপনি correctly মানুষ বলেছেন। মামলা যখন করে না, জি। তখন সেই প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, যে উদ্ধৃতি তারা প্রায়ই দেন যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। আমি আমার অধিকার সময় যদি সচেতন থাকি তাহলে আমি নিশ্চয়ই মামলা করব। আমি এরশাদের বিরুদ্ধে মামলা করেছি, আমি আপনার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছি, আমি তো ছেড়ে দিইনি। তো যারা ছেড়ে দেননি তারা নিশ্চয়ই তাদের যে অবস্থান আছে সেটা অবস্থান প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এবং কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমার উপর আমাকে মারা হয় নাই, আমার গায়ে হাত বুলিয়ে দেওয়া হয়েছে, তিনি মামলা নিশ্চয়ই করবেন না। আচ্ছা, মামলাটা বাদ থাক, কিন্তু আপনি মনে করছেন ওই সময় কোনো নাশকতামূলক কাণ্ড আমি ঘটে? মনে করি না। আচ্ছা। আমি মনে করি না, শুধু না আমি দেখিনি। কারণ সেই সময়ের ইতিহাসে অন্তর্ভুক্ত করণীয় প্রায় সকল ঘটনা আমি ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। আমার মনে হয় রেকর্ডপত্র আমার কাছে আছে। আমার মনে হয় যে এই ব্যাপারে আমরা আসলে আপনাকে সাহায্য করতে পারবো। পরে ডক্টর আসিফ নজরুল সম্পর্কে আপনি কিছু বলতে চান? আমরা একটু বিরতিতে যাব। আমি খালি একটা জিনিস বলবো কি, ধরেন আওয়ামী লীগ বা বিএনপি যারা নেতা থাকেন, যেমন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর অত্যন্ত স্কলার একজন মানুষ, কিন্তু উনার যখন পরিচয় হয়ে যায় রাজনীতিক, তখন ওনাকে একভাবে কথা বলতে হয়। আমি যদি কোনোদিন বিএনপিতে জয়েন করি বা আওয়ামী লীগে জয়েন করি, আমি ওই উনাদের মতো করে কথা বলবো। ওনারা কখনো তাহলে করেননি এখনো? না, করি নাই, করি নাই, ইউ নো দ্যাট। এখানে তো হয় কি, রাজনীতি করলে বাংলাদেশে এমন বিষাক্ত হয়ে গেছে আওয়ামী লীগ আর বিএনপির প্রতিদ্বন্দ্বিতা, এবং তাদের মধ্যে আপনি যদি বলেন অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা, যে ওরা কেউ পুরো সত্য বলে না। আপনি দেখবেন অনেকেই বলবে আওয়ামী লীগ এটা করে নাই, বিএনপি করেছে, আবার বিএনপি আসলে এক্স্যাক্টলি একই কথা বলবে। আপনি আজকে দিয়ে বললেন, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে লগি বৈঠা বা গান পাউডার, এটা এরকম মামলা, এরকম বিচার হুকুমের আসামি হয়নি কেন। আমি আপনাকে মোটামুটি নিশ্চিত করতে পারি রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে, এই যে একটা কুশাসনের নজির যখন স্থাপিত হয়, নেক্সট টাইম যদি কোনোদিন বিএনপি ক্ষমতা আসে, দেখবেন এই ধরনের ঘটনায় অসংখ্য ব্যক্তিকে হুকুমের আসামি করা হবে। অসংখ্য ব্যক্তিকে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়, বুঝছেন, খারাপ স্ট্যান্ডার্ড।
আর আমাদের হ্যাঁ ঠিক আছে, আমরা 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 এই পর্যায়ে একটু বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আমি ডক্টর আফসান চৌধুরীকে ওই প্রসঙ্গে শুনতে পারলে ভালো হতো, কিন্তু আমি প্রশ্নটি করে রাখি যেটি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে আমি করতে চাই, সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বার্থগত দ্বন্দ্ব, শিক্ষা কার্যক্রম কেন্দ্রিক বিভিন্ন সংকট নিয়ে একটি দ্বিমুখী অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিংলি সেই অবস্থানে আন্দোলনরত শিক্ষক যারা আছে তাদের ফোরাম হলো মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, আর আন্দোলনের বিরুদ্ধে যারা তারা হলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ। মুক্তিযুদ্ধের চেতনার এই ধরনের ব্যবহার কিভাবে দেখছেন? মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নতুন প্রজন্ম কি ধারণা পাচ্ছে? আসিফ ভাই 1996 সালে আমার সাবালকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আমরাই বা কি ভাববো, আর নতুন প্রজন্ম সেটা হিসেবে অতিথিদের সাথে কথা হবে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলে আপনার কাছে জানতে চাইছিলাম ডক্টর আলমগীর যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নতুন প্রজন্ম কি ধারণা পাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার এই ব্যবহার আপনি বা কিভাবে দেখছেন? দুটি পরস্পর যুযুধান শিক্ষকদের নাম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে শুরু হয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনা, এই তিনটি শব্দ আছে। দেখুন, প্রথমে যে কথাটা আমি সুস্পষ্ট বলতে চাইবো তা হলো এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে এ দুঃখজনক ঘটনা। এটা সারা জাতির জন্য আমি মনে করি এমন একটি ঘটনা যে ঘটনা নিয়ে জাতি কোনোদিন গর্ববোধ করতে পারবে না। তবে এ কথা বলার পর যে কথা আমি বলতে চাইবো তা হলো এই যে বিষয়ে দুই দল শিক্ষক হয়েছেন সেখানে, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খে বিবেচনা করার পরিধি দুই দলের জন্যই যথেষ্ট বিস্তৃত। তারা সমাজের সামনের সারির লোক, জনাব ইনি আছেন বিশ্ববিদ্যালয়ে তাদের সারির লোক, তো সেদিক দিয়ে তারা বিবেচনা করে যদি তাদের তরফ থেকে কোনো সমাধান বের করতে না পারেন এটা তাদের অপারগতা। বাইরের হস্তক্ষেপ তারা দুই পক্ষে কামনা করছেন। আমি মনে করি বাইরের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয়ের প্রধানতভাবে বা প্রথমত যাওয়া উচিত নয়। বাইরের হস্তক্ষেপ যদি যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন আছে এবং যে স্বায়ত্তশাসনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির চর্চা হয় সেটা ব্যাহত হয়। সেজন্য আমি মনে করি এটা তাদের দায়িত্ব আছে, এবং যেহেতু এটা জাতিগতভাবে সবাই গোচরে এসেছে সেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের তরফ থেকে আমার মনে হয় এটা মূল্যবোধের ভিত্তিতে বলা উচিত যে সব বিষয়টি বা এই বিবাদটি তাদের নিজেদের ভিতরেই যদি তারা নিষ্পত্তি করতে পারেন তাহলে এটা তাদের জন্য মঙ্গলজনক, সমাজের জন্য মঙ্গলজনক। এবং এই কথা বলার সাথে সাথে আমি যেটা বলবো সেটা হলো এই বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয় একটি সুনির্দিষ্ট আইনের আওতায়, এবং আইনের আওতায় ইতিমধ্যে যে বিধিগুলো করা হয়েছে তা অনুসরণ করে। কাজেই এ সম্পর্কে কোনো গোষ্ঠী বিশেষের কিংবা কোনো দল বা উপদল বিশেষের যদি কোনো কিছু বলার থাকে তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের সম্মান, স্বায়ত্তশাসন এবং মুক্তিযুদ্ধের কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য তাদের উচিত হবে সকল সময়ে ওই আইন ওই বিধি অনুযায়ী তাদের এই বিরোধ নিরসন করা। সরকার এটা নিরসন করতে পারে, কিন্তু সেই নিরসন করা বিশ্ববিদ্যালয়ের আপনার ঐতিহ্যের প্রেক্ষিতে আপনি মনে করছেন কিছুর জন্য খুব একটা ভালো হবে বলে আপনি মনে করছেন সেটা অভ্যন্তরীণ সমাধানই কাম্য। জনাব আফসান চৌধুরী, আপনি কি মনে করেন একজন গবেষকের দৃষ্টিতে এই ঘটনাগুলিকে আপনি কিভাবে দেখছেন? শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘটনাটা আজকের বা কালকের নয়, এটি চলছে অনেকদিন ধরে কিন্তু আসলে বস্তুতপক্ষে আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ইউনিভার্সিটিগুলো এগুলোর মূল উদ্দেশ্য শিক্ষা প্রদান করা নয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক অবস্থানটাকে সবল করে রাখা। দ্বিতীয়ত যেটা সেটা আপনি যদি যারা গ্র্যাজুয়েট হয়, আমি একটা গবেষণা করছি যে গ্র্যাজুয়েটটা কই যায়, তাহলে আপনি দেখবেন যে সরকারি কর্মচারী যারা হয় তারা মূলত পাবলিক ইউনিভার্সিটির লোক হয়, আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা আসে তারা হলো ব্যাংকে যায়, প্রাইভেট সেক্টর। এবার অবশ্য একটি চমৎকার ঘটনা ঘটেছে, এবার বিশেষ পরীক্ষায় ফার্স্ট যিনি হয়েছেন তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হবে। তো বিষয়টা তখন জানা যে সরকার এই দলবাজিটা যে সরকারি থাকুক, এটা সরকার আমি বলবো, সরকার আর সমাজ অর্থাৎ দুটো মিলে তো রাষ্ট্র, তারা দলবাজিটা প্রথম থেকে তাদের ঢোকাতে হবে। কারণ আমাদের দেশের সুবিধা বন্টন, যেই শ্রেণী ইউনিভার্সিটিতে যায় বা ইউনিভার্সিটিতে পড়ায়, ইউনিভার্সিটি থেকে সুবিধা পায়, তাদের সুবিধা বন্টনের আপনি পদ্ধতিটা কি দিচ্ছেন? এটা তো সিস্টেমের বিষয়। আপনার স্ট্রাকচার কোন কাঠামোর মধ্যে সুবিধাটা দেন আপনি। আপনার পিএইচডি করলেন, এটা বাজে পিএইচডি করলেন, লেখাপড়া করলেন না, আপনি করলেন না। আমাকে কয়েকজন গবেষক তাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছিলেন। তাহলে ইউনিভার্সিটিতে লেখাপড়া প্রদান করা নয়, ইউনিভার্সিটিতে সুবিধা গ্রহণের একটা জায়গা, এবং আপনি সেটা যদি হয় আপনার মূল উদ্দেশ্য, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এবং আমার মনে হয় সাধারণ মানুষ তো ধরেই নিয়েছে যে এর মধ্যে ধরেন ডক্টর জাফর ইকবাল, তিনি সবার খুব প্রিয় মানুষ। এখন তাকেও যে পরিমাণ গালি দিচ্ছে মানুষের, তাদের বোঝা যাচ্ছে যে
এই যে সর্বজন বিদিত শ্রদ্ধেয় মানুষ আমাদের সমাজে কেউ নাই। রাইট। আমাদের এই অবস্থাটা কেন নাই সেটা একটু দেখার বিষয় আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের সমাজে, আমাদের দেশে সম্ভব নয়, আমাদের সমাজে সম্ভব। কারণ একটা গ্রামের মধ্যে আপনি দেখেন যে মাতবর থাকে, তাকে কিন্তু সব দলকে মিলিয়ে মিশিয়ে চলতে হয়। তো সেটা সবাই জন্য কিছুটা হলেও ন্যায়সঙ্গত, এটা অনেকটা বাজারের মতো মার্কেট। কিন্তু আবার সে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যায় তখন সে আবার একটা দল করে। তখন সে একটা দল করে। এটা ইউনিভার্সিটি গুলোকে যদি ওই কাঠামোর মধ্যে দেখেন তাহলে বুঝতে সুবিধা হয়। আমরা ডক্টর আসিফ নজরুলের কাছে আসার আগে আমাদের একজন দর্শক আবার বিএনপির প্রসঙ্গ ধরে বলছেন যে বিএনপি সবচেয়ে বড় ভুল এই 37 বছরে কি ছিল, 21 আগস্টের গ্রেনেড হামলার জন্য বিচার না করা, কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আঁকড়ে ধরে নির্বাচনে না যাওয়া, জামাতের সাথে খুব একরোখা হয়ে থাকা, নাকি 90 দিনের ব্লকেট করে যে সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়েছে সেগুলি করা। সেটা আরেক প্রসঙ্গ। ডক্টর আসিফ নজরুল, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আপনার মতামত একটু শুনতে চাইছিলাম। যে আমি শুধু শাহজালাল ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি না, আমি ওভারঅল আপনাকে যদি ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখেন খালেদ, আপনি তো অনেক বছর সাংবাদিকতাও করেছেন। বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, দুর্নীতি করে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, দলীয়করণ করে। এগুলি যখন করে তখন তাদের বিপক্ষে আন্দোলন প্রথা, মানে আমাদের ঐতিহাসিকভাবে আন্দোলন গড়ে উঠতো ইউনিভার্সিটিগুলোতে। এরশাদ আমল পর্যন্ত তাই হয়েছে। এমনকি এরপরে খালেদা জিয়ার যে প্রথম গভর্নমেন্ট, সেখানেও সবচেয়ে বেশি ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলনই ছিল। তো এটা আমাদের আওয়ামী লীগ বিএনপি ভালো করে বুঝে তারা, আমি আফসান ভাই যেটা বলি সেটা প্রায়োগিক দিকটা বলি, একটু ক্রুড ল্যাঙ্গুয়েজে বলি, তারা তখন ইউনিভার্সিটিগুলোতে এই ছাত্র সংগঠনগুলোতে তাদের ক্ষমতার পাহারাদার হিসাবে ইউজ করে। কি পাহারাদার? এক হচ্ছে, যদি বিএনপি ক্ষমতায় আসে আপনি দেখবেন সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পিটিএ ছাত্রলীগকে বের করে দিয়েছে এবং ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না। তো ক্যাম্পাসে যদি ছাত্রলীগ রাজনীতি করতে না পারে, সরকার এমনি একটা খুব বিরাট একটা প্রশান্তি পায় যে তাদের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই এক্সপিরিয়েন্সটা আওয়ামী লীগ বিএনপি খুব ভালো করে জানে, বিকজ তারা এটা ইউজ করেছিল এরশাদের বিরুদ্ধে। ফলে তারা এই ছাত্র সংগঠনগুলোকে ক্ষমতার পাহারাদার হিসাবে ইউজ করে এবং তাদের যে উচ্ছিষ্টভোগী, আমরা মার্ক্সীয় ল্যাঙ্গুয়েজে বলি না, ওই উচ্ছিষ্টভোগী একটা ছোট্ট টেন্ডারের বকরা পেলো, একটা ছোট্ট চাকরি পেলো। এখন যারা আমরা ইউনিভার্সিটিতে পড়ি টরি ইয়াং এজে, তার কাছে এটাই একটা বিরাট ব্যাপার। এগুলির বিনিময়ে এক ধরনের দখলদারিত্ব কায়েম করে রেখেছে এবং এটার বহিঃপ্রকাশ হিসেবে আপনি বিভিন্ন ঘটনা দেখেন। আজকে জাফর ইকবাল যেভাবে আপনার লাঞ্ছিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন এবং উনি যেভাবে মনে কষ্ট পেয়েছেন, এরকম কষ্ট বহু শিক্ষক পেয়েছে এবং এরকম কষ্ট বহু শিক্ষকের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে জয় বাংলা স্লোগান দিয়ে অ্যাটাক করা হয়েছে। ঠিক আছে, এটা কোনো আইসোলেটেড ঘটনা না। এখন ধরেন উনি খুবই শ্রদ্ধেয় মানুষ, এই জন্য সবার চোখে পড়েছে জিনিসটা। এখন আপনি যদি এই পুরা জিনিসটাকে রিজলভ করতে চান, এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি কেন্দ্রিক যে ক্ষমতা দখল রাখার যে জন্য ছাত্র রাজনীতিকে ইউজ করা, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই প্রবণতা থেকে বেরিয়ে আসার রীতিমতো অসম্ভব ব্যাপারে পরিণত করে ফেলেছে আওয়ামী লীগ এবং বিএনপি দল, দুটো দল মিলে। এখন আপনি যদি এখান থেকে সোজাভাবে আপনি বলতে বের হওয়া যায় কিভাবে, আপনি সুষ্ঠু নির্বাচন করেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে নির্বাচন করেন, আপনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে আপনি বলে দেন আপনি জাতীয় ইস্যুতে, আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ইস্যুতে কোনো মিছিল করতে পারবেন না, আপনি শিক্ষা অধিকার আন্দোলন জাতীয় মিছিল করবেন। ডক্টর আসিফ নজরুল, আমি এইখানে যদি আপনি একটা লাইনও বলতেন, এই ক্ষেত্রে শিক্ষকরা, যেখানে যে ছাত্র লীগ বা ছাত্র দলকে বা ছাত্র সংগঠনগুলিকে যে পাহারাদার করা হয়, শিক্ষকরা যে এতে খুবই ওতপ্রোতভাবে জড়িত থাকেন, ভূমিকা পালন করেন। একদম আপনি কারেক্ট কথা বলেছেন। আমাদের সময় আমরা দেখতাম যে এরশাদ বিরোধী আন্দোলন যখন ছিল, তখন শিক্ষকদের মধ্যে একটা ক্ষুদ্র অংশ সরকারের দালালি করত, আর এখন শিক্ষকদের মধ্যে একটা মেজরিটি অংশ সরকারের দালালি করে অথবা পটেনশিয়াল সরকারের দালালি করে, যে এই ওরা যদি ক্ষমতা আছে তাহলে আমি একটা বড় পদ পাবো। এই দুইটা জিনিস, এই অশুভ আতাত, এই দালাল শিক্ষক দালাল ছাত্র, এদের অশুভ আতাতকে, এই আতাতটাকে পুরা ক্ষমতাসীন গোষ্ঠীরা ইউজ করে। একাডেমিক ইন্টারেস্টে আরেকটা প্রশ্ন করি যে সরকার বা পটেনশিয়াল সরকারের দালালি আমি ধরে নিচ্ছি যে আপনি করেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের বিব্রতকর বিপদ বা অন্যরকম পরিস্থিতি পড়তে হয় কিনা, যে দুটি দলের একটিও যে আপনি বিলং করেন না সেই জন্য? না, দুটো দলের একটিতে যদি আপনি বিলং না করেন তাহলে দুই দলের কাছ থেকে পড়তে হবে। যেমন আপনাকে এক্সাম্পল দেই, বিএনপির আমলে একবার আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, একবার আমার বিরুদ্ধে একদম কিলার লাগানো হয়েছিল, একদম পত্রিকা প্রকাশিত সংবাদ। আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় মামলা হয়েছে, বিভিন্ন সময় ছোটখাটো থ্রেট পেয়েছি। যারা কোনো দলেই না থাকে তাদের দুটি আমলে, তাদের আওয়ামী লীগ এবং বিএনপি মিলে চেষ্টা করে কি তাদেরকে একটা দল বানানোর। এখন আপনি যদি আওয়ামী লীগের একটা সমালোচনা করেন, সাথে সাথে বলে তো বিএনপি গ্রহণযোগ্যতা কমানোর জন্য, বিএনপির একটা সমালোচনা করলে বলবে ও তো ভারতের দালাল বা আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা কমানোর জন্য। এদের হয়েছে সবচেয়ে বড় বিপদ। এখন আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব মহিউদ্দিন খান আলমগীর, আপনার কাছে জানতে চাইবো যে দলের ভিতরে দ্বন্দ্ব থামাতে খাই অভ্যাস ভাগ বাটোয়ারা থেকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আবার শক্তিশালী বিরোধীদের অভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে দূরে থাকার
মানে হুঁশিয়ারি বা সাবধানবাণী যদি বলি, সেটাও প্রায় দিচ্ছেন মোহাম্মদ নাসিম। আপনারা এইটা আসলে কি মানে খুবই বাজে দিকে যাচ্ছে কিনা? কারণ সৈয়দ আশরাফুল ইসলাম যখন বলেন যে খাই খাই অভ্যাস ত্যাগ করেন, যখন নাসিম বলেন যে শক্তিশালী বিরোধী দল নিয়ে আমরা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি, আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলি? এটি আপনার কাছে একটু শুনবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর আলমগীর দলের ভিতরে দ্বন্দ্ব থামাতে খাই খাই ভাগ বাটোয়ারা ত্যাগের অনুরোধ করেছেন, আবার অভ্যন্তরীণ যে ইয়ে হবে সেটি সম্পর্কে সাবধান করে দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেটি আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। যেমন নাসিম সাহেব বলেছেন যে দলের মধ্যে আপনার অন্তকলহ থাকা উচিত না। নিশ্চয়ই কোনো আপনার দল আদর্শিক দৃষ্টিকোণ থেকে এবং আপনার সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে অন্তকলহ দূর করার জন্য চেষ্টা করবে, এবং সেই চেষ্টা করার জন্য নাসিম সাহেব কিংবা অন্যান্য যারা নেতা, কেন্দ্রীয় নেতা আছেন, তারা যদি দলীয় কর্মীদের আহ্বান জানান, তো আমি মনে করি এটা ইতিবাচকই হবে। ঠিক তেমনি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের ভিতরে আপনার কতিপয় স্থানে বা সময়ে দৃষ্ট খাইখা ভাই যেটা আছে, যে প্রাপ্তি যুগের অনুসন্ধানে লোকজন মানে কর্মীরা ঘোরাফেরা করছে, সেটাও পরিহার করতে হবে। এবং পরিহার করতে হবে এই জন্যে যে দল গড়তে হলে, দলকে প্রসারিত করতে হলে এবং দলকে দেশের উন্নয়নে, সমাজ উন্নয়নে ব্যবহার করতে হলে এর একটা আদর্শিক ভিত্তি থাকতে হবে। এই আদর্শিক ভিত্তি তখনই ব্যাহত হয় যখন দেখা যায় যে মূলত কোনো প্রাপ্তি যোগের প্রত্যাশায় দলের লোকজন যোগদান করে, এবং ওই প্রাপ্তি যোগের প্রত্যাশায় যারা যোগ দেয় তাদেরকে আমরা দলের নেতৃত্ব পর্যায়ে কোনোদিনই পুষতে দিতে চাই না। প্রাপ্তি যোগের প্রত্যাশা ছাড়া রাজনীতি কেন করতে করবে? আছে একটা মানে মানুষের উপকার করার জন্য, আছে, মানুষের উপকার জন্য আছে, নিজেরও তো একটা ইয়ে আছে, কিন্তু মানুষের উপকার, আমি বলি দেশের দশের যে মঙ্গল, এটাও রাজনৈতিক একটা চেতনাবোধের প্রতিফলক। এটা না হলে তো মানুষ রাজনীতিতে আসতো না। একজন দুজন হতে পারে, আপনার তথাকথিত টেন্ডারবাজির কথা বলেন, কিংবা ধরেন আপনারা যে আপনারা দরপত্র নিয়ে মারামারির কথা বলেন, এরও আমি একটা হিসাব করেছিলাম। দেখুন, বস্তুনিষ্ঠভাবে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে সরকারের সার্বিক সংগ্রহের শতকরা প্রায় 85% বিদেশ থেকে আমদানিকৃত হয়, বিদেশ থেকে সংগৃহীত হয়। বিদেশ থেকে আমদানিকৃত সংগৃহীত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু টেন্ডারবাজি নাই, আপনার এই যে দলাদলি মারামারি নাই। বাকি যে অংশ আছে 15%, এটা স্থানীয় প্রকৌশল বিভাগের কিছু কাজ, আমাদের সড়ক ও জনপথের কাজ, কিংবা আমাদের পূর্ত মন্ত্রণের কাজ নিয়ে হয়। এখানে অধিকাংশ ক্ষেত্রে পর্যালোচনা করে যদি দেখেন তাহলে দেখবেন যে একটি শিক্ষিত দল কিংবা শিক্ষিত ব্যক্তি আরেকটি শিক্ষিত দল বা ব্যক্তির সাথে প্রতিযোগিতায় নামছে। প্রতিযোগিতার সীমা ক্ষেত্র বিশেষে, সময় বিশেষে আপনার অতিক্রম করে যায়, এটা সত্যি। কিন্তু মূলত এটা প্রতিযোগিতার বিষয়, যে আমি আপনাকে কাজ না দিয়ে আমি কাজটি করতে পারবো। এখন এই প্রতিযোগিতা থাকে। 300 জনের মধ্যে 250 জন সংসদ সদস্য কোনো না কোনো ভাবে কোনো না কোনো ব্যবসার সাথে সংশ্লিষ্ট। তাদের বিভিন্ন রকম ব্যাংক আছে, বিশ্ববিদ্যালয় আছে, নানা ধরনের প্রতিষ্ঠান আছে। তারা রাজনৈতিক, আমি মনে করি না যে বিশ্ববিদ্যালয় ব্যবসা। আমি মনে করি যে কেউ যদি আপনার কোনো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজ করে থাকেন, যেন আমি একটি ব্যাংকের চেয়ারম্যান, আমি আমার স্বার্থ, আমি আপনার জনগণের স্বার্থ দেখার কাজ যখন আমার উপর অর্পিত হয়, তখন সেটাকে আমি লঙ্ঘন করি। এটা তো আমি জনগণের কাজ দেখার স্বার্থ আপনার উপর অর্পিত হচ্ছে, কিন্তু সেখানে একটা পিক এন্ড চুজ আছে যে আপনার উপরই অর্পিত হচ্ছে, আমার উপর অর্পিত হচ্ছে না। বুঝতে চেষ্টা করুন। সেটা হলো এই যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি, তারাই কিন্তু জনগণের সমর্থন পান, তারা প্রতিষ্ঠিত হয়ে যান। ঠিক তেমনি এখন যারা রাজনীতি করেন, তারা সমর্থন পেলে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হন, আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যান, এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠার একটা ইয়ে হিসাবে, এটা আপনার নামান্তর হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে লোক নিজের ব্যবস্থাপনা পরিচালনা করতে পারেন না, তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সাথে কিভাবে এটা ভালো হয়। ঠিক তেমনি এখানেও লক্ষ্য করবেন, যিনি আপনার ধরেন আমার মতো সংসদ সদস্য আছেন, তিনি অধিকাংশ ক্ষেত্রে মনে করেন যে সংসদ সদস্য হিসাবে থাকা এটা কিন্তু তার পেশা নয়, তার কাজ করতে হবে। তিনি কাজ করেন, তিনি উকিল হন, তিনি শিক্ষক হতে পারেন, তার তো কোনো বাধা নাই। কিন্তু বাধা কখন আসে? যখন দেখা যায় যে স্বার্থের সংঘাত ঘটে। যেমন
আমার যদি কোনো ব্যবসার সাথে আমি সংশ্লিষ্ট হই এবং সেই ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি আমাকে দিতে হয়, তখন আমি তার সাথে সংশ্লিষ্ট হব না। Right. এটাই নীতি, এটা গণতান্ত্রিক সকল ক্ষেত্রে কিন্তু নীতি। কিন্তু কিন্তু আমরা কিন্তু একটু অন্যরকম পরিস্থিতি দেখি ডক্টর হাসান চৌধুরী। একজন উকিল যখন সংসদ সদস্য হন, তার হাইকোর্টে পসার বেড়ে যায়, যতই তিনি নবিশ হন, যতই তিনি, আমরা কিন্তু এরকম দেখেছি। না, দেখতে পারেন, নাম হতে পারে, তবে এও মনে রাখতে হবে যে উকিল সংসদ সদস্য হন তিনি নিশ্চয়ই প্রতিভাবান, না হয়তো সংসদ সদস্য হতেন না। অথবা অনেক ভাগ্য করে এসেছেন। আমরা তবে এখানে খালেদ একটা জিনিস অ্যাড করতে চাই, এখানে এমন প্রতিভাবান ব্যক্তিও আছে যাদের ভূমিদস্যু হিসাবে কুখ্যাতি আছে, যাদের আপনার মাদক ব্যবসা হিসাবে, মানব পাচারকারী হিসাবে কুখ্যাতি আছে, যাদের মারামারি সন্ত্রাসী করার জন্য কুখ্যাতি আছে, যাদের সরকারি কর্মকর্তাকে পিটানোর জন্য কুখ্যাতি আছে। কাজে উনি যেটা বলেছেন আমি সম্মানের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। উনি নিজে অত্যন্ত শিক্ষিত মানুষ, হয়তো উনি উনার চোখের আয়নায় সবাইকে দেখছেন। আমাদের সংসদে যারা আছে তাদের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে তারা যে সামাজিক এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে খুব কোয়েশ্চেনেবলি তারা প্রতিষ্ঠিত কিন্তু হয়েছে। ডক্টর আসিফ নজরুল, আমি যদি এটি শুধু সংসদ সদস্যদের যদি আপনি না দেখে, আপনি যদি সারা বাংলাদেশের সব মানুষ হ্যাঁ, দেখেন, সবাই, একই পার্সেন্টেজ তো আপনি পাবেন। সবাই। যে সারা সংসদে বাংলাদেশে একটু বেশি। সংসদে কি বেশি হবে বাইরের চেয়ে? শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কথা শুনছেন, সেটা আসছে না শিক্ষকরা সব আপনাদের ওখান থেকে কোত্থেকে শিক্ষকদের আসছে? ক্ষেত্রে, সাংবাদিকদের ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে যখন কথা উঠেছে তখন তো আমি সাথে সাথে বলেছি যে ঠিক না, আমি তো হাই করি নাই। তার দেখেন, মানে আপনি যখন দাঁড়াচ্ছে যে সুবিধাবাদী শ্রেণী, সুবিধাবাদী শ্রেণী, right. সেই সুবিধাবাদী তাহলে শ্রেণীর পরিত্রাণ হাতে কোথায়? যখন সরকার থাকে, সে যে সরকারের চরিত্র হোক, তখন তো এদেরকেই দেখা যাবে। সে এদেরকে। শিক্ষক হোক, সাংবাদিক হোক, এবং- ব্যবসায়ী হোক, আমলা হোক, সংসদ সদস্য হোক। Right. অতএব ওদেরকে আলাদাভাবে তারা যে খারাপ এটা বলার ডক্টর দরকার আসিফ নেই। নজরুল, আমরা পুরো জি। সমাজকে সেই সমাজে যারা বাস করেন বিভিন্ন শ্রেণীতে সম্প্রদায়ে, সেই শ্রেণীর গুণ কিংবা দোষের দায় নিতে হবে। সমাজের রাজনীতিবিদ- মূল্যবোধ- না, আমি কিন্তু আপনার রাজনীতি- সঙ্গে দ্বিমত প্রকাশ সমাজের করি। মূল্যবোধ, কিন্তু আমি মনে করি তাদেরকে আপনি রাজনীতি- সমাজে সমাজের মূল্যবোধ যদি ইতিবাচক হয়, না, আপনি যে তাহলে- অর্থে কিন্তু সমাজ বলছেন, রাজনীতিতে- আমি তার সঙ্গে দ্বিমত প্রকাশ করছি। সাধারণ মানুষের সমাজ আর আপনার মতো মানুষ, আমার মতো মানুষের সমাজ আলাদা। আর সেই সমাজে এই আর আমি আরেকটু যোগ করতে চাই, রাজনীতিবিদরা যেহেতু নেতৃত্ব দেন, রাজনীতিবিদদেরই এই, যদি আপনারা সমাজেরই প্রতিনিধিত্ব করেন, আপনাদের সেই গালাগালি শুনতেই হবে। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব আসিফ নজরুল আপনাকে জানতে চাইবো যে বিএনপির 80 দশকের মানসিকতা বেড়ে নতুন যুগের রাজনীতির সাথে একাত্ম হতে পারছে না বলে কোনো বিশ্লেষক মনে করছেন, কলাম লিখছেন তারা। এর মধ্যে আছে একরোখা ভারত বিরোধিতা, সাম্প্রদায়িক মানসিকতা, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঘোলাটে অবস্থান। বিএনপি যদি এগুলি ত্যাগ করে, আসলে আদর্শিকভাবে আওয়ামী লীগের সাথে তার কোনো পার্থক্য থাকবে কিনা, বা এটি একটি পসিবল প্রপঞ্চ কিনা, সম্ভাব্য প্রপঞ্চ কিনা, আমরা আপনার কাছে জনাব আফসার চৌধুরীর কাছে, আপনাদের কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আসিফ নজরুল, আপনি কি মনে করছেন যে বিএনপির একটি নতুন ধরনের রাজনীতি, বিএনপির কোন নতুন কার্ড তবে এরকম মনে করছেন কিনা? করলে আমাদের কোন বিশ্লেষক এরকম বলছেন এই বিষয়গুলি, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীর বিচার, একরোখা ভারত বিরোধিতা, সাম্প্রদায়িক মানসিকতা, জামাতের সাথে সংশ্লিষ্টতা ইত্যাদি ত্যাগ করলে বিএনপি আসলে একটি ভালো জায়গায় আসতে পারবে। আপনি এর সাথে আমি মনে করি বিএনপির কিছু বোধোদয়ের প্রশ্ন আছে। বিএনপির এক নম্বর বোধোদয়ের ব্যাপার হচ্ছে বিএনপি কিছু কিছু আদর্শিক অবস্থানে বিএনপিকে আরো অনেক জনগণের সেন্টিমেন্টের কথা ভাবা উচিত। একটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রসঙ্গে, এখানে স্পষ্টভাবে বিএনপির ক্ল্যারিফাই করা উচিত যুদ্ধ অপরাধীদের বিচারকে তারা শর্তহীনভাবে এন্ডোর্স করে, তারা করে না। করা উচিত বলেছি স্যার, আমি তো করেছে বলে নাই। সেকেন্ড হচ্ছে অন্ধ ভারত বিরোধিতা অবশ্যই পরিহার করা উচিত, কিন্তু ভারতের আবার বি টিম বা দ্বিতীয় শ্রেণীর দালাল হওয়া উচিত না। যৌক্তিক বিরোধিতা অবশ্যই করতে হবে। থার্ড হচ্ছে বিএনপিকে আমি মনে করি এখন যে ওই যে এক দফার আন্দোলন বলে না, যে আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আন্দোলন, এখানে তার সঙ্গী হিসাবে তার বরং বাম দল যেগুলো আছে, গণফোরাম আছে, বি চৌধুরী দল আছে, অলি আহাদের দল আছে, এরকম একটা অ্যালায়েন্সের দিকে যাওয়া উচিত, জামাতের সাথে অ্যালায়েন্স বাদ দিয়ে। এগুলো ঠিক আছে। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন বিশ্লেষক এবং আমিও যে অভিমতটা দিলাম, মতামত দিলাম, এগুলো তো বিএনপি নেতৃত্ব পরে, ওনারা কেন গ্রহণ করে না? আমার আন্দাজ এবং অবজারভেশন হচ্ছে বিএনপি এই যে যতগুলা দোষ আমার কথা আমি বললাম এবং আপনি বলেন, কলাম লেখকরা বলেন, এই সকল দোষের পরও বিএনপি বিশ্বাস করে তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আপনাকে একটা এক্সাম্পল দেই, যখন যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং যখন অনেক পর্যবেক্ষক, আপনি যাদের কথা বলেন তাদের অনেকেও লিখেছিল তখন যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিলীন হয়ে যাবে, বিএনপি এত বড় একটা আন্দোলনের পক্ষে থাকলো না। ঠিক আছে, ওই সময় যতগুলো সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছে ইনক্লুডিং গাজীপুর, কাছাকাছি সময়, সেখানে বিএনপি আওয়ামী লীগের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছে। এমনকি ওই সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন, যারা সবচেয়ে সচেতন গণজাগরণ মঞ্চ থেকে যাদের কয়েকশো মিটার দূরত্বে যাদের অফিস, সেখানে ইলেকশনও বিএনপি আনপ্রেসিডেন্টেড জয় পেয়েছে। তো আমার ধারণা
বিএনপি মাঠের রাজনীতির হিসাবে বিএনপি এটা বুঝতে পারে না যে এগুলি ত্যাগ করলে তার কি লাভ হবে। হয়তো সে মনে করে এগুলি ত্যাগ করলে সে একটা দ্বিতীয় শ্রেণীর আওয়ামী লীগে পরিণত হবে, তার যে মূল রাজনীতি ওটাতে সে বিচ্যুত হবে। না হলে তারা এত আমরা উপদেশ দেই, আপনি দেখবেন আওয়ামী লীগ কিভাবে ইলেকশনে জিতে আসলো, এটা কি পর্যায়ের ইলেকশন ছিল এবং তারপর তারা কি কি করছে, ওইটা নিয়ে আওয়ামী লীগকে উপদেশ দেওয়ার মতো কোনো কলাম কি আপনি দেখেছেন? দেখবেন না। আমি দেখেছি আওয়ামী লীগের খুবই কম। আওয়ামী লীগকে অনেক উপদেশ দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অস্বস্তি না, কথা বলেছেন। না, সেটা আছে। আমি বললাম হেডিং করে, একদম হেডিং করে যে বিএনপি কে এটা করতে হবে, বিএনপি কে এটা করতে হবে। আমি এটা কেন বলছি, ধরেন এই যে বিএনপি কে যারা আমরা উপদেশ দিচ্ছি, বিএনপি কে উপদেশমূলক, আমিও তো এখন উপদেশ দিলাম, এই এত উপদেশ বিএনপি থেকে কোনো শিক্ষিত লোক নাই, তারা কেন গ্রহণ করছে না? হয়তো তারা বিশ্বাস করে যে এটা করলে তারা একটা দ্বিতীয় শ্রেণীর আওয়ামী লীগে পরিণত কিন্তু হবে। ডক্টর নজরুল, আপনার কাছে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি জানতে চাইবো যে তারা যদি আপনার পরামর্শগুলি কি নেয়, তাহলে কি তারা ভোটের ইয়েতে হেরে যাবে? বাংলাদেশের মানুষ কি তখন আর বিএনপি কে ভোট দিবে না, বা আওয়ামী লীগের বিরুদ্ধে কি আর বিএনপি? আমি মনে করি এই আপনার উপদেশগুলি যদি নেয়, আমি মনে করি বিএনপি যদি ক্যাটাগরিক্যালি ধরেন জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স ছেড়ে যদি তারা প্রগতিশীল দলগুলোর সাথে, যেগুলি দলের কথা বললাম, তাদের সাথে রাজনৈতিক অ্যালায়েন্স করে এবং তারা যদি বলে যে আমরা ঠিক আছে সুষ্ঠু সঠিকভাবে যুদ্ধ অপরাধী বিচার চাই, যুদ্ধ অপরাধী সুষ্ঠু সঠিক কি, ওটা একটা পরিপূর্ণ কনভিন্সিং ব্যাখ্যা প্রদান করে, এটা বিএনপির জন্য ভালো হবে। মানে শর্ট টার্মে হয়তো ভালো হবে না, শর্ট টার্মে কনফিউশন হতে পারে, ভোটের ক্ষেত্রে ভালো হবে। ভোটের ক্ষেত্রে ভালো হবে যদি বিএনপি ওদের সাথে অ্যালায়েন্সটা করতে পারে। আচ্ছা, ভোটের ক্ষেত্রে ভালো হবে। আমি এই ব্যাপারে জনাব আফসান চৌধুরী আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে বিএনপির কি আসলে কোনো পরিবর্তনের দরকার আছে কিনা, দরকার হলে সেই পরিবর্তনগুলি কিরকম করতে পারে? এটা আমার বিএনপি ভালো হবে না খারাপ হবে এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, তবে আমি মনে করি একটা জায়গায় আমাদের সবার একমত হওয়া উচিত, সেটা হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছে, তার সঙ্গে আপনি জোট বাঁধবেন কি করে? এটা গ্রহণযোগ্য না, অন্তত আমার কাছে গ্রহণযোগ্য না। যুদ্ধ অপরাধীর যাদের বিচার হচ্ছে, আপনি বলতে পারেন যে উন্নত, আমিও বলেছি যে এমন একটা বিচার করা উচিত যে সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু এইটাকে আমরা যেভাবে অবস্থান নিয়ে যে হ্যাঁ এটাকে আমরা নেব কি নেব না, এই ব্যাপারে তাদের পরিষ্কারভাবে বলা উচিত যে তারা যুদ্ধ অপরাধীদের বিচার করতেই হবে। এটা তো বিএনপিরও না, আওয়ামী লীগেরও না। কিন্তু বললে ভোটের রাজনীতির সমীকরণে কোনো প্রভাব ফেলবে কিনা? আমার যেটা সাধারণত গ্রামে, যেহেতু মানুষের গবেষণা করতে গিয়ে মনে করে যে শাহবাগী হচ্ছে প্রধান বিষয়, সেটা হচ্ছে যে গ্রামে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়টা আসছে যে তার রুটি রুজি খাওয়া থাকা কিভাবে প্রভাব পড়ছে। ৭১ সালে কিন্তু গ্রামেও লুট হয়েছে, এবং আমি এখন যেহেতু এই কাজটা আমি এখনই করছি, এবং তখন মানুষ যেটা করেছে যে গরিব মানুষের যে রাজনীতি, এটা থেকে মধ্যবিত্তের রাজনীতি, বড় লোকের রাজনীতি আলাদা। ৭১ সালটা ছিল মধ্যবিত্তের বিপ্লব, তারা ক্ষমতায় এসছে, তো তাদের তো ন্যাচারালি অ্যাসপিরেশন বেশি, তাদের কাছে সাধারণ মানুষের কাছে কিন্তু যে খাওয়াতে পারবে, ভালো করবে, স্বস্তি দিতে পারবে, রাজনীতিটা তার কাছে পৌঁছাবে। এবং সেটার জন্য তারা দল হিসেবে করে না, তারা দল হিসেবে ভোট দেয় না, তারা মানুষ হিসেবে এখনো ভোট দেয়, কারণ তাদের কাছে তো আর রাজনীতি আসে না, একটা গ্রাম ভিত্তিতে রাজনীতি। কিন্তু একজন গবেষক হিসেবে আপনার কাছে কি জানতে পারি যে আপনি যে ধরনের গ্রামের যে ধরনের মানুষদের কথা বলছেন, মনে হচ্ছে যে তারা খুব সচেতন, খুব এ ব্যাপারে তারা খুব আগ্রহী, কিন্তু আমরা তো ভোটের সময় দেখি স্পেসিফিক ভাবে নানা ধরনের মানে মাসল থেকে শুরু করে মানি, এই পাওয়ারগুলো ব্যবহৃত হচ্ছে। আমি 2006 সালে একটা স্টাডি করেছিলাম যে নির্বাচনে ভোট দেয় কেন, আমার খুব মজা লাগছে, আশ্চর্য লাগছিল যে ভোট দেয় কেন যদি মানুষেরই হবে। তো এই কারণে হয়েছিল যে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান টাকা পায় বিদেশিদের কাছ থেকে, যে আমরা ভোটের জন্য এটা করব, কারণ ওটা দারিদ্র বিমোচন হয়। তো আমার হচ্ছিল কোরিলেশনশিপ ড্র করে যে আচ্ছা দারিদ্র বিমোচনের সঙ্গে নির্বাচন, সুস্থ নির্বাচনের সম্পর্ক আছে কিনা, কোন অঙ্কে এটা। আপনি বলছিলেন মানুষ দেখে ভোট দেয়, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তার নির্বাচনী এলাকায় নির্বাচন করেন, আপনাকে আপনার নির্বাচনী এলাকার মানুষ আসলে কেন ভোট দেন? মানে আপনি তাদের জন্য কি করেন? তাদেরকে বাড়তি চাকরি পাইয়ে দেন, তাদেরকে অঢেল টাকা দেন, কি করেন আসলে তাদের জন্য? দেখুন, অঢেল টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ অঢেল টাকা আমার কিংবা আমি মনে করি যারা রাজনীতিবিদ আছে তাদের নাই। ভয় দেখানোর মতো সামর্থ্য আমার নাই, এবং আমি মনে করি মানসিকতা নাই। আমি সাধারণের সাথে মিশি, এবং সাধারণের সাথে মিশে আমি তাদের উন্নয়নের জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করি। আমি মনে করি এখন উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রয়োজন বিদ্যুৎ সম্প্রসারণ, তার উপর জোর দিচ্ছি। আমার এলাকায়
243টা গ্রাম, প্রায় তার 236টি গ্রামে আমরা বিদ্যুৎ সরবরাহ দিতে সক্ষম এমনি জানার হয়েছি। জন্য বলছি, এলাকায় ঠিক বিদ্যুৎ তেমনি- সম্প্রসারণ কি আসলে এমপির ম্যান্ডেটের মধ্যে পড়ে, কাজের ম্যান্ডেটের মধ্যে? নিশ্চয়ই পড়ে। আপনার যিনি সংসদ সদস্য তিনি সকল কাজই দেখতে পারেন, না, তিনি বলতে পারেন। তিনি চাহিদা দেন, কিন্তু চাহিদা দেন কোথায় যাবে, কোথায় গেলে ভালো হয়, জি। আবার কোন দিক দিয়ে লাইন যাবে, এটা তিনি বলতে পারেন। আচ্ছা। বলতে পারেন, কিন্তু নির্বাহ যেটা করা, সম্পাদন করা, সেটা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব। সেখানে আপনার সংসদ সদস্যের করার কিছু নাই। ঠিক তেমনি রাস্তাঘাট নির্মাণ, যোগাযোগ আপনার সুবিস্তৃতকরণ, হাট বাজারের উন্নয়ন, এবং সবচেয়ে বড় কথা আমরা স্বাস্থ্য সেবা যাতে সর্ব পর্যায়ে পৌঁছতে পারে এবং শিক্ষার সুযোগ যাতে উন্মোচিত হয়, তার দিকে আমরা আমি বিশেষভাবে নজর দিচ্ছি। যেমন আমার ওখানে আমি দাবি করে জনগণ বলতে পারি, আপনার কথা বিশ্বাস করে? 1 থেকে এখন যারা দেখতে পাচ্ছেন 1 থেকে 14 বয়বর্গের যত শিশু আছে তার প্রায় 99% শিশু 99% শিশু এখন কিন্তু প্রাথমিক শিক্ষার মোড়কে এখানে এসে গেছেন, আবরণে এসেছেন। ঠিক তেমনি স্বাস্থ্য সেবার কথা চিন্তা করুন, 12 থেকে 15,000 লোক যারা আছে তাদের প্রত্যেকের জন্য আমরা একটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র করতে তৈরি হয়েছি। 22 রকম ওষুধ আমরা বিনামূল্যে দেই। সেখানে ডাক্তার মাঝে মাঝে হয়তো অনুপস্থিত থাকেন, কিন্তু আছে। এই যে অবকাঠামোটা সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি চিন্তা করুন, দেশে এখন ম্যালেরিয়া নাই, দেশে গুটি বসন্ত নাই। আমাদেরকে শেষ করে ডক্টর আসিফ নজরুল, আপনার কি আর কোনো বক্তব্য ছিল? জি, 10 সেকেন্ড যদি আপনি বলেন। আমি ভাবছিলাম যে আপনার কাছে আর আসবে না, 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 খুব তাহলে তো একদমই important। শেষ। আপনি বলেছেন যে বিএনপির ভোট কমবে নাকি, আমি শুধু একটা ফ্যাক্টর বলেছি, জামাত ত্যাগ করলে বিএনপির ভোট কমবে না, আর বাড়বে। কিন্তু বিএনপি যদি এক্স্যাক্টলি আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে ধর্ম সাম্প্রদায়িকতা প্রশ্নে কথা বলা শুরু করে, বিএনপি যদি আওয়ামী লীগের মতো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেলে এরকম বলা শুরু করে, বিএনপি যদি আওয়ামী লীগের মতো ভারত তোষণ নীতি নেয়, তখন বিএনপি দল হিসাবে সিরিয়াস চ্যালেঞ্জের মুখে পড়বে, আরো জনপ্রিয়তা কমবে। আমার মনে হয় যে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, ডক্টর আসিফ নজরুল, ডক্টর আফসার চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।